আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও তো ঝটপট। আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা? তোমাদের সাথে আমাদের সাথে তোমাদের সাথে আমরা যুক্ত হয়েছি। আমাদের সাথে বাংলার কেজিএফ, বাহুবলী যা বিশেষণ আমরা ব্যবহার করে সবকিছু আমাদের রাশেদ স্যার যুক্ত আছেন। আমি তো তোমাদের সাথে আছি। একটু আমাকে বলো, সাউন্ড সাউন্ড আছে তো? সাউন্ড আছে, এই যে দেখো দেখা যাচ্ছে সাউন্ড আছে। কারা কারা কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও। স্যার এই যে যারা যারা আছে একটু দেখেন কারা কারা আছে, একটু বলে দেন, শেয়ার করে। এই সবাই একটু ক্লাসটা সবাই একটু দ্রুত বন্ধুদেরকে একটু শেয়ার করো। আমরা যাদের সাথে যুক্ত আছো, তোমরা যে যার সাথে কানেক্টেড আছো, যারা এডমিশন শিক্ষার্থী, সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও। ক্লাসটা মেনশন করে দাও, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও, যেন সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে, লিখছে আসসালামু আলাইকুম, অনেকে লিখছে ময়মনসিংহ থেকে যুক্ত আছি। আর কে কোথা থেকে যুক্ত আছো দ্রুত কমেন্ট করো। আর কে কোথা থেকে যুক্ত আছো একটু দ্রুত কমেন্ট করো। কে কোথা থেকে যুক্ত আছো দ্রুত একটু কমেন্ট করো। আজকের ক্লাস শেয়ার করলে পিডিএফ পাবা ইনশাআল্লাহ। গত ক্লাসেরও পিডিএফ দিয়েছি, যারা শেয়ার করেছো সবাইকে দিয়েছি। আজকের ক্লাস শেয়ার করলে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবা। ক্লাসটা শেয়ার করে রাখো, তোমাদের জন্য আমাদের রেগুলার ধারাবাহিক ক্লাস এগুলো। ওকে, আমরা কথা বাড়াবো না, সরাসরি ক্লাসে চলে যাব। সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, কি বলো, শুরু করি? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাধারণের ক্লাসটা করো এবং রাত 11টায় বাংলা ক্লাসে ফিরছে, তোমাদের সাথে দেখা হবে রাত 11টায়। এখন অনুপ স্যার জিকে ক্লাসটা মন দিয়ে সবাই করবে। আমি আশা করবো তোমরা এই ক্লাসটা মন দিয়ে করবে, কেননা এই ক্লাস থেকে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি আছে। তো সবাই ক্লাসটি উপভোগ করো। তোমাদের অনুপ স্যার ক্লাস নিচ্ছে, আমি এখন বিদায় নিচ্ছি। রাত 11টায় তোমাদের সাথে দেখা হবে বাংলা ক্লাস। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবাই একটু করো, এই 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 বাচ্চা কাচ্চারা সবাই হচ্ছে রিয়েক্ট দাও। এই যে পেজটা দেখছো, সেই পেজে যে লাইভ চলছে সেটার পোস্টে একটু রিয়েক্ট দাও। সবাই একটু রিয়েক্ট দাও, সবার আগে একটু রিয়েক্ট দিয়ে আসো। সবাই এই পোস্টে একটু রিয়েক্ট দাও, সবাই পোস্টে একটু রিয়েক্ট দাও। আচ্ছা, রিয়েক্ট দিবা। আরেকটা কাজ দেখো, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল অর্ণব স্যার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না এখনো, তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই, অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল, আমাদের রেগুলার ক্লাসগুলো আমরা ওখানে দিই, তোমরা সাবস্ক্রাইব করে ফেলবা ইউটিউব চ্যানেল। ওকে, চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আমাদের যথারীতি আজকেও এমসিকিউ সলভ ক্লাস। ওকে, আমরা 300 এমসিকিউ সলভ করেছি গুচ্ছ স্পেশাল ক্লাস 1 2 3 তে। আজকে স্পেশাল ক্লাস 4 এ আমরা আলোচনা করব। দেখো 1 নাম্বার প্রশ্নের দিকে দেখো, 301। বঙ্গভঙ্গের কারণে, অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করলেন, বঙ্গভঙ্গ করলেন কে? লর্ড কার্জন। আচ্ছা, এই বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? যে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল তার নাম কি? পূর্ববঙ্গ বিহার, পূর্ববঙ্গ উড়িষ্যা, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ আসাম। তাহলে কোনটা হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে যে দুইটা প্রদেশ হলো, সে প্রদেশের নাম কি ছিল? পূর্ববঙ্গ এবং আসাম। পূর্ববাংলা এবং কি আসাম হয়েছিল। বঙ্গভঙ্গ হলো কবে? 1905 সালে। আচ্ছা, এই বঙ্গভঙ্গের ফলে কি হলো? বঙ্গভঙ্গের ফলে ফলাফলটা কি? বঙ্গভঙ্গের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ রাখি বন্ধন চালু করলেন, তাই না? বঙ্গভঙ্গের ফলাফলে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো বঙ্গভঙ্গের ফলাফলে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও। বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? কি ধরনের, এটা কেমন ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, কাঠামোগত সংস্কার, নাকি সামাজিক সংস্কার? বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? তাহলে বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? এটা একটা প্রশাসনিক সংস্কার ছিল ভাই। কি ছিল? প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গ কেমন সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার। পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন কে? যখন বঙ্গভঙ্গ হলো তখন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? এই যে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। কে ছিলেন?
লর্ড কার্জন। বঙ্গভঙ্গ ঘোষণা করলেন কে? লর্ড কার্জন। আর তখন ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গকালীন সময়ে ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ। 304 নম্বর প্রশ্নের দিকে দেখো। 304, পূর্ববঙ্গ ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? পূর্ববঙ্গ এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার, কার্জন, মিন্টো, হেস্টিং। তাহলে ওই যে আমরা ব্যামফিল্ড ফুলারের কথা বলি না, ব্যামফিল্ড ফুলার, তাহলে তখন লাট হিসেবে নিয়োগ পেয়েছিলেন কে? এই ব্যামফিল্ড ফুলার। ব্যামফিল্ড ফুলার, ব্যামফিল্ড ফুলার। তাহলে এই যে এই ফোলারের নামেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রোডটা আছে তাকে আমরা বলছি ফোলার রোড। কি বলি? ফোলার রোড, ব্যামফিল্ড ফোলার। ব্রিটিশ শাসনামলে কোন সালে, তা খেয়াল করো, ব্রিটিশ শাসনামল বলছি আমরা, তাহলে ব্রিটিশ শাসনামলে কোন সালকে প্রাদেশিক রাজধানী, ঢাকা ঘোষণা ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? তাহলে আমরা জানি ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে? 5 বার। প্রথম রাজধানী হয়েছিল 1610 সালে, দ্বিতীয় রাজধানী হয় 1660 সালে, এবং তৃতীয় রাজধানী হয় 1905 সালে। এই যে 1905 সালে কি হলো? বঙ্গভঙ্গের ফলে রাজধানী হলো, অর্থাৎ প্রাদেশিক রাজধানী হলো ঢাকাকে। তাহলে ঢাকা প্রথম কত সালে প্রাদেশিক রাজধানী হয়? 1905 সালে প্রথম প্রাদেশিক রাজধানী হয়। আচ্ছা, 306, বঙ্গভঙ্গ রদ মানে রহিতকরণ যেটা, এই বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয় আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। দেখো তারিখ সহ দিয়েছে, দেখো তারিখ সহ দিয়েছে। তাহলে বলো বঙ্গভঙ্গ রদ হয়েছে, যে রদের ঘোষণা, সেটা কত তারিখ? 12 ডিসেম্বর 1911 সালে। 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়েছে? রদ হয়েছে। 12 ডিসেম্বর 1911 সাল, ডিসেম্বরের 12 তারিখ 1911 সালে। 307, বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়? পূর্ববঙ্গ এবং আসামের সৃষ্টি হয়েছে। এবং পূর্ব বাংলার লাট হিসেবে নিয়োগ পেয়েছিল কে? ব্যামফিল্ড ফোলার। আচ্ছা, পূর্ববঙ্গ এবং, ওকে, এরপরে আসুন বাংলা বিভাগের ফলে, বাংলা বিভাগ মানে বাংলা ভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী কোনটা? বাংলা ভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী কি ছিল? ঢাকা। তাহলে বাংলা ভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন যে রাজধানী, সেটা কাকে করা হয়েছিল? ঢাকাকে। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ, এই যে একটু আগে বলছিলাম বঙ্গভঙ্গের সময় ব্রিটেনের রাজা ছিলেন পঞ্চম জর্জ, এবং রানী মেরি ভারত সফরে এসেছিলেন কখন? তাহলে বঙ্গভঙ্গের সময়ে ব্রিটিশ রাজা কে ছিলেন? পঞ্চম জর্জ। এবং রানী যে মেরি, তিনি কখন আসছিলেন? 1911 সালে, কারণ বঙ্গভঙ্গ রদকালীন সময়ে তিনি ছিলেন। তাহলে 1911 সালে তিনি কোথায় এসেছিলেন? ভারত সফর করেছিলেন। আচ্ছা দেখো, 310, সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হতো? সিলেট জেলায় বেঙ্গলি কাদেরকে বলা হতো বলতে পারবা? সিলেট জেলায় বেঙ্গলি বলা হতো কাদেরকে? দেখো আমরা কিন্তু সেই প্রাচীন ইতিহাস থেকে পড়াচ্ছি। আমরা বঙ্গভঙ্গ পর্যন্ত কোশ্চেন সলভ করতে করতে আসলাম, অর্থাৎ আমরা প্রাচীন ইতিহাস থেকে ইংরেজ শাসন আমল পর্যন্ত, প্রাক পাকিস্তান আমল পর্যন্ত আমরা প্রায় 300 প্রশ্ন সলভ করেছি। আমরা 1905 সালের বঙ্গভঙ্গ থেকে একদম ভাষা আন্দোলন ভিত্তিক আলোচনা করব, এরপরে মুক্তিযুদ্ধ সংবিধানে যাব। আমার প্ল্যান হলো যে আমি তোমাদেরকে এই টপিক, তোমরা বেসিক পড়ে ফেলছো, এগুলোর প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করাবে এবং প্রচুর এক্সাম নিব। সো এই ক্লাসগুলো আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমার ইন্টেনশন হলো যে আমি প্রায়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি প্রায় 2000 প্রশ্ন সলভ করাবো তোমাদেরকে, একদম পুরো বাংলাদেশ পার্টে 2000 প্রশ্ন সলভ করাবো। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি সলভ করাবো, আমি সলভ করাবো তোমাদেরকে। ওকে, সিলেট জেলায় বেঙ্গলি বলা হতো কাদেরকে? তাহলে বলো, সবাই অ্যান্সার করবা। সিলেট জেলায় বেঙ্গলি বলা হতো এই সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী যারা, সিলেটে বসবাসরত অস্থানীয় যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীদেরকে কি বলা হতো? বেঙ্গলি বলা হতো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন নেতৃত্ব দান করেন কে? এই যে স্বদেশী আন্দোলনের সাথে জড়িত অনেকগুলো ব্যক্তি আছেন, আমরা সেই ব্যক্তিগুলো পড়েছি, তোমরা হয়তো পড়েছো। মুকুন্দরাম দাস বরিশালের চারণ কবি ছিলেন, তারপরে হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, মানে এই জিনিসগুলো একটু পরেই আসবে। তাহলে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? অরবিন্দ ঘোষ। কে নেতৃত্ব দিয়েছিলেন? অরবিন্দ ঘোষ। আচ্ছা, 312 নম্বর প্রশ্ন, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয় কোন সালে? দেখো, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হলো কখন?
এটাই প্রশ্ন। 1911 সাল, 1915 সাল, 1921 সাল, 1930 সাল? আমাকে একটু বলো, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন কে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন কে? ওই যে মাস্টার দা সূর্য সেন, যিনি কিনা একজন স্থানীয় স্কুল টিচার ছিলেন, সূর্য সেন। পরবর্তীতে তাকে মাস্টার দা বলে ডাকা হতো। সূর্য সেন পরবর্তীতে তাকে গ্রেফতার করে ধরে ফাঁসি দিয়ে বঙ্গোপসাগরে যে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল, সে মাস্টার দা সূর্য সেন 1930 সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন। ওকে, 313 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? এই প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা হল আছে, আর মাস্টারদা সূর্য সেনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে। এই মাস্টারদা সূর্য সেনের শিষ্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলন হচ্ছে বিলিতি পণ্য বর্জ্য আর দেশি পণ্যের প্রসার। অর্থাৎ এটা, তার মানে অ্যান্সার হচ্ছে কুটির শিল্পের পুনরুজ্জীবনের আন্দোলন, পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন, মুঘল স্বাধিকারের বিরুদ্ধে আন্দোলন। তাহলে স্বদেশী আন্দোলনটা কি ছিল বলতো ভাই? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছিল। ইংরেজ বিরোধী অর্থাৎ অর্থাৎ বিলেতি পণ্য বর্জন করো আর দেশি পণ্যের প্রসার ঘটাও। তাহলে ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছিল স্বদেশী আন্দোলন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন কে? ওই যে দেখো, ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু কি ছিলেন? কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা হামলা করেছিলেন। আর এই ক্ষুদিরামের বন্ধু ছিলেন বা সহযোগী ছিলেন প্রফুল্ল চাকি, আমরা জানি। পরবর্তীতে ক্ষুদিরামকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল কিংসফোর্ডকে হত্যার দায়ে। এবং এই ক্ষুদিরামকে নিয়েই কিন্তু পীতাম্বর সেন গান লিখেছিলেন, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দেওয়া ঘুরে আসি, ক্ষুদিরাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদের নাম কি? নারী শহীদের নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে করোনা রেশমিচুরি ও বঙ্গ নারী গান গেয়েছিল? এই যে দেখো, কবি বরিশালের চারণ কবি মুকুন্দ রাম দাস। বরিশালের চারণ কবি মুকুন্দ রাম দাস গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গাইতেন, করোনা রেশমিচুরি ও বঙ্গ নারী, করোনা রেশমিচুরি ও বঙ্গ নারী, করোনা রেশমিচুরি ও বঙ্গ নারী। ওকে, আসো 318 নম্বর প্রশ্ন। যে ইংরেজদেরকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, কাকে? কিংসফোর্ডকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? চট্টগ্রামের যুব বিদ্রোহের নেতা, দেখো প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, ভাষাগত একটু পরিবর্তন করে দিয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন। এটাও দেখো রিপিট প্রশ্ন। তাহলে যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? এই যে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। 320 নম্বর প্রশ্ন। মাস্টারদা সূর্য সেন ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? দেখে অ্যান্সার করার চেষ্টা করো। এই জিনিসগুলো তোমরা পড়েছো হয়তো। সূর্য সেনের ফাঁসি কার্যকর হয় কোথায়? তাহলে ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে। এই যে চট্টগ্রামে, চট্টগ্রামে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন কিসের সাথে? প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। নাকি? আসো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদের নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। 323 নম্বর প্রশ্নে আসো এবার। 323। তমুদ্দুন মজলিস, তার মানে আমরা চলে গেলাম 1947 সালের ঘটনায়। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন কে? আবুল কাসেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক আবুল কাসেম প্রতিষ্ঠা করেছিলেন তমুদ্দুন মজলিস। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্ব, অসাম্প্রদায়িক সামাজিক চেতনা, বাঙালি জাতীয়তাবাদ। তাহলে দ্বিজাতি তত্ত্ব, টু নেশনস থিওরি, যেটা এই টু নেশনস থিওরি হয়েছিল কিসের ভিত্তিতে? বলো, কিসের ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল? তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। অ্যান্সার কি? বাঙালি জাতীয়তাবাদ। ওকে, পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে জানিয়েছিলেন? তাহলে পাকিস্তানের গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি জানিয়েছিলেন কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কে জানিয়েছিলেন? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। 326 নম্বর প্রশ্ন। বাংলা ভাষাকে
রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন? প্রথম ধর্মঘট হয়েছিল 11 মার্চ 1948 সালে, এবং এই 11ই মার্চে কিন্তু শেখ মুজিব সহ আরো অনেককে গ্রেফতার করা হয়েছে, আলী আহাদ, শেখ মুজিব, অনেককে। পরবর্তীতে এই 1952 সালের আগ পর্যন্ত 11ই মার্চকে কিন্তু রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো, 11ই মার্চ 1948। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খাঁ শিক্ষা কমিটি গঠন হয়েছিল? 17 জন সদস্য। কতজন? 17 জনের সদস্য নিয়ে আকরাম খাঁ শিক্ষা কমিটি গঠিত হয়েছিল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে কবে? 31 জানুয়ারি 1952 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার সন কত ছিল? 1358 বঙ্গাব্দ, ফাল্গুন মাস ছিল। আসছে ফাল্গুনে দ্বিগুণ হব, তাই না? বাংলা কত? ফাল্গুন মাস ছিল না? ফাল্গুন মাস। আসো তারপরে দেখি 330। 1952 সালে পূর্ব 330 নম্বর প্রশ্নের অ্যান্সার বলো। অ্যান্সার বলো 330। 330। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। কে ছিলেন ভাইয়া? নুরুল আমিন ছিলেন, নুরুল আমিন, নুরুল আমিন। আসো এরপরে 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? ভাষা আন্দোলন এটা কিসের আন্দোলন বলতো? এটা একটা সাংস্কৃতিক আন্দোলন, কিন্তু এটা একটা নতুন জাতীয় চেতনার উদ্ভব করেছিল, নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদ বলেছে, এখানে সংবিধান না। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদ কবে স্বীকৃতি দেয়? তাহলে গণপরিষদ 1954 সালে স্বীকৃতি দিয়েছে, আর সংবিধান স্বীকৃতি দিয়েছিল 1952 সালে। তাহলে 9 মে 1954 সালে পাকিস্তানের গণপরিষদ কর্তৃক স্বীকৃত, আর 1956 সালে পাকিস্তানের সংবিধান কর্তৃক স্বীকৃত হয়েছে। দেশের সর্বোচ্চ শহীদ মিনার 71 ফুট শহীদ মিনার, এটা কোথায় অবস্থিত? 71 ফুট শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়? অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন। তাহলে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়? যুক্তরাজ্যে। কোথায়? যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কাল্পচার সিচুয়েটেড বাংলা একাডেমি? বাংলা একাডেমির ভেতরে একটা ভাস্কর্য আছে, তার নাম কি? দ্যাট বিন বিল্ট ইন দ্য মেমোরি অফ মার্টার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। অর্থাৎ বাংলা একাডেমির ভেতরে যে ভাষা আন্দোলন ভিত্তিক একটা ভাস্কর্য আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মোদের গরব। মোদের গরব। এই মোদের গরব বানিয়েছে কে? অখিল পাল। মোদের গরব ভাস্কর্য স্থপতি কে? অখিল পাল। অখিল পাল বানিয়েছে, অখিল পাল। আসো এরপরে আমরা একটু আলোচনা করি 336। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা রচনা করেন কে? রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদ। ওকে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, প্রথম সুরকার আব্দুল লতিফ। আর বর্তমানে যে সুর করেছে তার নাম হচ্ছে আলতাফ মাহমুদ। সালাম সালাম হাজার সালাম এই গানটির গায়ক কে? সালাম সালাম হাজার সালাম এই গানটি কে গেয়েছেন? আব্দুল জব্বার গেয়েছেন। তাহলে এটা ফজলে খোদার গান, কিন্তু গেয়েছেন কে? আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম। ওকে, আমরা ভাষা আন্দোলনের মধ্যে চলে আসলাম। দেখো, কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? তাহলে পৃথিবীর যে দেশ বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তার নাম হচ্ছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন। 2002 সালে আফ্রিকার দেশ সিয়েরা লিওন। ওকে, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়? ইউনেস্কো। তাহলে দেখো, 1954 সালে পাকিস্তানের গণপরিষদ স্বীকৃতি দেয়, 1956 সালে সংবিধান স্বীকৃতি দেয় পাকিস্তানের, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এরপরে 2000 সালে এসে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গোটা পৃথিবীর 188টা দেশ পালন করেছে। তাহলে 17ই নভেম্বর 1999 সাল। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটকের নাম কি? নাটক মানুষ, আলোছায়, গরিবের ক্ষেত, বহিপীর। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক নাটকের নাম হচ্ছে মানুষ। আর একটা নাটক হচ্ছে কবর নাটক। কার না?
মুনির চৌধুরীর কবর। জহির রায়হানের আরেক ফাল্গুন গ্রন্থে বর্ণিত হয়েছে কি? আর 21-এর গল্প লেখক হচ্ছে জহির রায়হান। জহির রায়হান একজন প্রাবন্ধিক গল্প লেখক। জহির রায়হান একই সাথে একজন চলচ্চিত্র পরিচালক। তার তার এই যে আরেক ফাল্গুন উপন্যাস, তার এটা ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হলো আরেক ফাল্গুন। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার থেকে বেশি সত্য আমরা বাঙালি। এই কথা কে বলেছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার থেকে বেশি সত্য আমরা বাঙালি। কবর, কবর নাটকটি কে রচনা করেছেন? কবর নাটকটি কে রচনা করেছেন? কবর নাটকটি কে রচনা করেছেন? কবর নাটক রচনা করেছেন কে? মুনির চৌধুরী। কবর নাটক রচনা করেছেন কে? মুনির চৌধুরী। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই কথা কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কবর নাটক কে রচনা করেছেন? মুনির চৌধুরী। আচ্ছা, কবর কবিতা রচনা করেছেন কে? জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তাই না? 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, দুই নয়নের জলে। ওকে, আসুন এরপরে আসুন। কবর নাটক চলে গেল। কবর নাটকটির প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে রচিত? এই যে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, মুনির চৌধুরী। এই কবর নাটক প্রথম মঞ্চস্থ হয়েছিল ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে। 346 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কত পার্সেন্ট বাঙালি বাংলা ভাষাভাষী ছিল? পাকিস্তানের কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী ছিল? পাকিস্তানের কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী ছিল? বলো, পাকিস্তানের কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী ছিল? পাকিস্তানের কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী ছিল? 56%। কত পার্সেন্ট ভাই? 56% বাংলা ভাষাভাষী ছিল। ওকে, আবারও একই কোশ্চেন রিপিট হয়েছে। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অনেকবার আসছে এটা। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ছিল? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। তাই অ্যান্সার রয়ে গেছে এখানে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা এবং সংস্কৃতি। 349, ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন কে? ছিলেন আবুল কাশেম। তিনি এই তমুদ্দুন মজলিসটা প্রতিষ্ঠা করেছিলেন 1 সেপ্টেম্বর 1947 সালে, যেটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর ছিল বড় মগবাজার, ঢাকা। আর এই তমুদ্দুন মজলিস থেকেই কিন্তু ভাষা আন্দোলনের প্রথম যে পুস্তিকা, সেটা বের করা হয়েছিল। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, যেটা লিখেছিলেন 3 জন ব্যক্তি, আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন আর আবুল মনসুর আহমদ। ওকে, ভাষা আন্দোলনের সূচনা লগ্নে পাকিস্তানের গভর্নর কে ছিলেন? বলো, অ্যান্সার করো। 350 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সূচনাকালে পাকিস্তানের গভর্নর কে ছিলেন? পাকিস্তানের গভর্নর কে ছিলেন ভাষা আন্দোলনের সূচনাকালে? তিনশো পঞ্চাশ। আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ বলছে, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে গভর্নর কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি, পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি 351। 351, পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। কে ছিলেন? আকরাম খাঁ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? হ্যাঁ, 1952 সালে গঠিত হয়। ওকে, 352 পর্যন্ত ডান। বলো, 352 পর্যন্ত সবার ডান কিনা? আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এরই প্রায় 1500 থেকে 2000 প্রশ্ন সলভ করাতে চাই। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 15 থেকে 2000 প্রশ্ন সলভ করাতে চাই। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর তোমরা কি রাজি কিনা সেটা আমাকে একটু বলো। আমি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 1500 থেকে 2000 প্রশ্ন সলভ করাতে চাই, এইটাতে তোমরা রাজি কিনা দেখি। সবাই একটু আমাকে কমেন্ট করো তো ভাই। তোমাদের সবার কমেন্ট আমি পড়ি না, কারণ সবার কমেন্ট পড়তে চাইও না, এখানে নাই। কারণ সবার কমেন্ট আমি পড়ি না, কারণ কমেন্ট পড়তে গেলে সবাই নষ্ট হয়। যেমন ফাহমিদা হক তোমা বলছো, তাসনিয়া, আকরাম খা, ওকে, রাখি বলেছো, মৌ বলেছো। আমি যে সলভ করাতে চাই, তোমরা চাও কিনা?
কমেন্ট করলে হবে না, তাড়াতাড়ি কোর্সে ভর্তি হও। সে কোর্স যে স্টুডেন্টরা ভর্তি হয়ে যে ক্লাস করে উড়ে ফেলতেছে, তোমরা কি জানো? না, অনেস্টলি আমাদের যারা গুচ্ছ ব্যাচে ভর্তি আছে তারা কিন্তু অলরেডি আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, শিক্ষার্থীরা কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো করতেছে। তো তোমরা যারা লেট করতেছো কেন ভাই? তোমরা তো তাদের চেয়ে আবার পিছিয়ে যাচ্ছ। একে তো পিছিয়ে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, বা তোমাদের রাজশাহীতে হওয়ার পসিবিলিটি আছে কি নাই জানো না, বিউপিতে হয়েছে কি হয় নাই বুঝতেছো না। তোমাদেরকে বলতেছি, তোমরা যে এখনো ভর্তি হও নাই, তো তোমাদের যে এক সপ্তাহ আগে যে স্টুডেন্ট ভর্তি হয়েছিল আমাদের কাছে, সে তো অলরেডি 45টা ক্লাস লাইভ পাইছে, সে ক্লাস করতেছে, ওগুলো কন্টিনিউ করতেছে, রিভিশন করতেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা কিন্তু তাদের চেয়ে আবার পিছিয়ে পড়তেছো। তাই দেরি না করে আমাদের গুচ্ছ কম্বো ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আমরা ইনশাল্লাহ তোমাদের কাজ শেষ করা। ওকে? ওকে। আচ্ছা, একজন বলেছে যে ভাইয়া উত্তর সহ বাকি তিনটা অপশন বলে দেন না, আমরা এটা ব্যাখ্যা ক্লাস যাচ্ছি না। তানভীর তানভীর আহমেদ বলছে যে ভাইয়া বাকি তিনটা অপশন বলে দেন। না, আমরা বাকি তিনটা অপশন নিয়ে এখন আর ডিসকাশন করব না, কারণ এটা প্রশ্ন সলভ ক্লাস, এটা প্রশ্নের ব্যাখ্যা ক্লাস না। প্রশ্নের ব্যাখ্যা ক্লাস যদি হতো তাহলে আমি এই তিনটা অপশন ধরে ব্যাখ্যা করতাম। এখন সবগুলো অপশন ব্যাখ্যা করার সময় কম। ওকে। আচ্ছা, যাই হোক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি ল থাকবে, এবার বলা যায় না থাকবে কিনা, বলা যায় না। আচ্ছা, আমাদের গুচ্ছ ব্যাচের ক্লাস একদম পরিপূর্ণ পেড ব্যাচের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। শোনো, আমি একটু তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমাদের যে গুচ্ছ ডেডিকেটেড ব্যাচটা আছে, জিএসটি ডেডিকেটেড ব্যাচ, সেই ডেডিকেটেড ব্যাচের আমরা 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করব। 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করব। এর মধ্যে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্টই পড়াবো। বুঝতে পেরেছো? তিনটা সাবজেক্টই পড়াবো। বাংলার জন্য আমাদের দায়িত্বে থাকছেন রাশেদ স্যার, বাংলার পুরো দায়িত্বে রাশেদ স্যার থাকছেন। ইংরেজির দায়িত্বে থাকছেন আমির স্যার, আর জিকের দায়িত্বে তো আমি থাকছি। কাজে তুমি একদম প্রায় 2 মাসের সময় ক্লাস পাবা গুচ্ছের জন্যই। এরপরে আমরা আবার ন্যাশনালের জন্য 7 কলেজের জন্যই পড়াবো। তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছো বা আগে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি ছিল, তাদের জন্য এই কোর্স কিনতে হবে না, তোমরা সেই ব্যাচেই ক্লাসগুলো পেয়ে যাবে। আর নতুন যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও। এতটুকু বলবো যে আমি আমার ডেডিকেশনটা সর্বোচ্চ লেভেলে দেই ক্লাসে, বাকি টিচার গুলো তার ডেডিকেশন সর্বোচ্চ লেভেলে দিবে ইনশাআল্লাহ। আর 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। অফারে ভর্তি চলছে, 1499 টাকা কোর্স ফি। তুমি এটা এখন 999 টাকায় ভর্তি হইতে পারবা। কি করতে হবে? জাস্ট অর্ণব স্যার ফেসবুক পেজে একটা মেসেজ দিতে হবে, তাহলেই হবে। বুঝতে পেরেছো? ওকে। আর এই সবগুলো পিডিএফ কিন্তু আমরা আমাদের পেড ব্যাচে দিয়ে দিব। অলরেডি এগুলো সবাইকেও দিচ্ছি, আমাদের পেড ব্যাচে এগুলো আমরা দিয়ে দিব। এছাড়াও স্পেশাল পিডিএফ গুলো আমরা দিব ইনশাআল্লাহ। ক্লাসগুলো কি ওয়েবসাইটে থাকবে? হ্যাঁ, আমাদের সবগুলো ক্লাসে ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইটে থাকবে। চলো আমরা আলোচনা করি। ওকে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? স্বপ্নচোরা ভর্তি হব কিভাবে? অর্ণব স্যার পেজে একটা মেসেজ দাও, তাহলেই হবে। ওকে, আসো। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? সৈয়দ নুরুল আলম। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? সৈয়দ নুরুল আলম ছিলেন। সৈয়দ নুরুল আলম, সৈয়দ নুরুল আলম। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সৈয়দ নুরুল আলম, সৈয়দ নুরুল আলম। আসো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ কে ছিলেন? ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন। এই রফিক উদ্দিন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র, ভাষা আন্দোলনের প্রথম শহীদ তিনি। আচ্ছা, 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? আবুল বরকতের ডাক নাম ছিল আবাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তার নামেই একটা স্মৃতি জাদুঘর রয়েছে, যা হচ্ছে আবুল বরকত স্মৃতি জাদুঘর। ভাষা শহীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিল? আবুল বরকত। এই ছাত্র ছিল আবুল বরকত। ভাষা শহীদ আবুল বরকতের গ্রামের নাম কি ছিল? তার গ্রাম ছিল মুর্শিদাবাদের বাবলা। কোন জায়গা? মুর্শিদাবাদের বাবলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে। 58 নম্বর কোশ্চেনের দিকে দেখো। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ? সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন 1987 সালে এসে সর্বস্তরে বাংলা ভাষার আইন পাশ হয়েছিল 1987 সালে। সর্বস্তরে বাংলা ভাষার আইন পাশ হয় 1987 সাল। কত সাল? 1987 সাল। ওকে, 1987 সাল। এরপরে আসো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেছিলেন কে? শিল্পী মর্তুজা বশীর।
মুর্তজা বশির নকশা করেছিলেন। বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়? বাংলাদেশের বাইরে প্রথম মুসলিম দেশ হিসেবে যে দেশে শহীদ মিনার নাম করা হয়, তাহলে এখানে মুসলিম দেশ কোনগুলা? তাহলে দেখেন, বাহরাইন, মিশর, আরব আমিরাত, ওমান। তাহলে বাংলাদেশের বাইরে প্রথম ওমানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কোন দেশে? প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ওমানে। আর প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় যুক্তরাজ্যে। কোথায় ভাইয়া? যুক্তরাজ্যে। অমর একুশে ভাস্কর্যটা কোথায়? ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য অমর একুশে, যার স্থপতি হচ্ছে অখিল পাল, সেটা আছে কোথায়? অমর একুশে ভাস্কর্য জাহানারা পারভিন, সেটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর মোদের গৌরব ভাস্কর্য আছে বাংলা একাডেমির ভেতরে। কোন সালে প্রভাত ফেরিতে, প্রভাত ফেরি মানে ওই যে সকালবেলা ফুল নিয়ে কালো ড্রেস পরে যে ভাষা শহীদদের স্মরণের জন্য আমরা কি করি, পুষ্পস্তবক অর্পণ করি, সেটাকে আমরা প্রভাত ফেরি বলি। সেই প্রভাত ফেরিতে প্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গাওয়া হয়েছিল। এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছে যে কোন সাল থেকে প্রথম প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা গাওয়া হয়। 62, 52, 54, 1959। তাহলে 1954 সাল থেকে প্রভাত ফেরিতে গান গাওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান হলো ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ওকে, মনে রাখো এটা। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক কে? বর্তমান সুর করেছেন কে? আলতাফ মাহমুদ। আর প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় আমার হাতে পায়ে শিকল পরায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তাহলে এই গানটা রচয়িতা এবং সুরকার কে? রচয়িতা এবং সুরকার হচ্ছে আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তের ভাষা এলি, দাম দিয়ে কিনেছি বাংলা। এই সবগুলোই হচ্ছে আব্দুল লতিফের গান। এই যে দাম দিয়ে কিনেছি বাংলা, আব্দুল লতিফের গান। ওকে, দেখো আমরা মোটামুটি ভাষা আন্দোলনের রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো সলভ করে ফেললাম। আসো 366 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। তাশখন্ড চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাশখন্ড চুক্তি, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্ড। সেই তাশখন্ডতে যে চুক্তিটা হয় কোন দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি হয়েছিল বলো? তাহলে পাকিস্তান এবং ভারতের মধ্যে। পাকিস্তান এবং ভারতের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটাকে আমরা তাশখন্ড চুক্তি বলছি। তাশখন্ড চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? 1966 সালের 10 জানুয়ারিতে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়। আসো, তাশখন্ড চুক্তি স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? এটা যদিও আসবে না, অনেক আগের কোশ্চেন, হয়তো বলে রাখি, লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, 1965 সালের যুদ্ধের পরে রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা হয় সেই কোন চুক্তি? সেটা হচ্ছে তাশখন্ড চুক্তির মধ্যে। 1965 সালে পাক ভারত যে যুদ্ধ হয়। বাঙালির মুক্তির সনদ হচ্ছে 6 দফা। এই 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল? আনুষ্ঠানিকভাবে 23 মার্চ 1966 সালে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করা হয়েছিল পাকিস্তানের লাহোরে। 6 দফাতে কয়টা অর্থনীতি বিষয়ক দফা ছিল? 6 দফাতে অর্থনীতি বিষয়ক দফা ছিল 3টা। 6 দফাতে অর্থনীতি বিষয়ক দফা কি? 3টা। কর রাজস্ব আদায়ের সুবিধা, মুদ্রা পৃথক মুদ্রা ব্যবস্থার সুবিধা, আর বৈদেশিক মুদ্রা বিনিময়ের সুবিধা। এই 3টা দফা ছিল অর্থনীতি বিষয়ক দফা। তাহলে 6 দফাতে অর্থনীতি বিষয়ক দফা ছিল কয়টা? অর্থনীতি বিষয়ক দফা ছিল হলো 3টা। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তাহলে দ্বিতীয় দফা কোনটা একটু আমাকে বলো, দেখে অ্যান্সার করো। মুক্তির দ্বিতীয় দফা কোনটা? 6 দফার দ্বিতীয় দফা কোনটি? বৈদেশিক বাণিজ্য, মুদ্রা, অর্থ, রাজস্ব, কেন্দ্রীয় সরকার। 6 দফার দ্বিতীয় দফা কোনটা? তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সেটা ছিল দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। আচ্ছা, 6 দফা প্রথম কোথায় উত্থাপন করা হয়েছিল? পাকিস্তানের লাহোরে 6 দফা প্রথম উত্থাপন করা হয়েছিল। আচ্ছা, শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেছিলেন, আমরা জানি। এটা ঘোষিত হয়েছিল কবে? 23 মার্চ 1966 সালে 6 দফা ঘোষণা করা হয়েছিল। ওকে, 6 দফার প্রথম দফাটা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্ত শাসন। যদিও 6 দফা নিয়ে এখন প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু কম, হ্যাঁ,
আসলে কম। আগে 6 দফা নিয়ে প্রচুর প্রশ্ন আসতো, আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে প্রচুর প্রশ্ন আসতো, এখন সম্ভাবনা কম। তারপরে আমরা একটু প্রশ্ন নিয়েছি। আচ্ছা, 6 দফার যেই দফাটা অন্তর্ভুক্ত ছিল না, শাসনতান্ত্রিক কাঠামো ছিল, স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা ছিল, কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরও ছিল, কিন্তু বিচার ব্যবস্থা এটা 6 দফার অন্তর্ভুক্ত ছিল না। বিচার ব্যবস্থা 6 দফার প্রথম শহীদ হয়েছিলেন কে? 6 দফার প্রথম শহীদের নাম হচ্ছে মনু মিয়া। 7 জুন মনু মিয়া শহীদ হয়েছিলেন এবং 6 দফা দিবস হচ্ছে 7 জুন। ওকে, আচ্ছা, 6 দফা রিলেটেড একটা পুস্তিকা আছে, একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম কি? আমাদের বাঁচার দাবি। 6 দফা আমাদের বাঁচার দাবি। তাহলে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি, এটা ছিল। আচ্ছা, 6 দফার গুরুত্বপূর্ণ তাৎপর্যটা কি? বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ, শিক্ষার সংস্কার, অর্থনৈতিক মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, সফল বাস্তবায়ন। তাহলে কি ছিল তাৎপর্যটা? কি? বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। আসো 380 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 380, 6 দফা কর্মসূচি মূলত কি ধরনের কর্মসূচি ছিল? এটা একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মসূচি ছিল। কি ধরনের? অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মসূচি ছিল 6 দফা। অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মসূচি। যারা ক্লাস করছো, যারা ক্লাস করছো, যারা এখনো আমাদের পেজে রিয়াক্ট দাও নাই, আমাদের এই পোস্টে রিয়াক্ট দাও নাই, তারা একটু রিয়াক্ট করে দাও, একটু রিয়াক্ট করো সবাই। 380 পর্যন্ত সলভ হয়ে গেল। আচ্ছা, এরপরে কি? ইতিহাস স্পেশাল এমসিকিউ পিডিএফ, অর্ণব আহমেদ ফাহিম। তারপরে কি বলছে? 999 টাকায় গুচ্ছ ব্যাচে ভর্তি চলছে, হোয়াটসঅ্যাপ করতে বলতেছে এটা, অথবা তুমি অর্ণব স্যার পেজে মেসেজ দিলেই হবে। এটা অর্ণব স্যার ফেসবুক পেজ হবে, এই নম্বরে যোগাযোগ করলেও হবে, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা 380 পর্যন্ত প্রশ্ন সলভ করলাম। 380 পর্যন্ত প্রশ্ন সলভ করলাম। ওকে, আমরা আরো সলভ করব, প্রেশার নাই, আমরা আরো প্রশ্ন সলভ করব। জাস্ট আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো, কেউ যাবে না, কেউ যাবে না। দেখো, আমরা প্রাচীন ইতিহাস থেকে ভাষা আন্দোলন পর্যন্ত পড়ে আমরা 6 দফা পর্যন্ত আসলাম। তুমি জাস্ট আমাকে একটু কমেন্টে লিখো যে প্রাচীন জনপদ থেকে এই 6 দফা পর্যন্ত তোমার রিভিশন ডান কিনা। বলো, রিভিশন ডান কিনা? প্রাচীন ইতিহাস থেকে 6 দফা পর্যন্ত তোমার রিভিশনটা ডান কিনা? আমি আজকে খুবই শান্ত মাথায় পড়ানোর চেষ্টা করছি। আমি ভাবছি এখন থেকে এরকম কুল মাইন্ডেড, মানে কুল হয়ে পড়াবো। বুঝতে পেরেছো? সত্যি বলছি। একটু আমাকে বলো যে প্রাচীন ইতিহাস থেকে এই যে 6 দফা পুরোটা রিভিশন হয়ে গেছে না? যত প্রশ্ন, মানে আমি একটা বইয়ে যত ধরনের প্রশ্ন থাকে সব প্রশ্ন নিয়েছি। চাকরি বলো, বিসিএস বলো, ব্যাংক জব বলো, এনএসআই বলো। 11টার ক্লাস পরিবর্তন করা যায় না স্যার? না, 11টার ক্লাস পরিবর্তন করা যায় না, এটা তো ফ্রি ক্লাস। আমরা মধ্যরাতেও ক্লাস নেব, পরিবর্তনের সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, ডান। আলহামদুলিল্লাহ। দেখো, তোমরা পড়তে গেলে হয়তো অনেক সময় লাগতো, বাট আমি পড়ানোর ফলে কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে গেছে। একইভাবে আমরা পড়ালে তোমার সিলেবাসটা অনেক দ্রুত শেষ হবে, এইটা তোমাকে বিশ্বাস করতে হবে। তোমরা এখানে যারা ক্লাস দেখছো, এর অধিকাংশ স্টুডেন্টই, 90% স্টুডেন্ট এখনো পর্যন্ত চান্স পাওয়া নাই। যে তোমার যদি মনে হয় যে তোমার ভালো একটা প্রস্তুতি দরকার, ভালো প্রস্তুতি ছাড়া তুমি চান্স পাবা না, এটা মাথায় রেখো। কাজে তোমাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে চান্স পাওয়ার জন্য, ভালো প্রস্তুতি, ঠিক আছে? এবং যাদের মানবিকের শিক্ষার্থী যারা আছো এবং 7 কলেজ ন্যাশনালে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ ডেডিকেটেড ব্যাচটা, আসো হেল্প করো। আমাদের অর্ণব স্যার ইউটিউব চ্যানেলে তুমি কোথায় ক্লাস পাবা? সরাসরি প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে চলে গেলে দেখবা যে জিএসটি ফ্রি কোর্স, জিএসটি ফ্রি কোর্স আছে। এই ফ্রি কোর্সে গেলেই তুমি এখানে ক্লাস পেয়ে যাবে। দেখো, I'm a geology major. Rio from জিএসটি ফ্রি কোর্সে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবা যে এই ক্লাসগুলো আমরা 3টা ক্লাস আপলোড করেছি, জিকে 1, জিকে 2
এবং জিকে 3 আজকের ক্লাস হয়ে গেলে আমরা জিকে 3 আপলোড করে দেব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ক্লাসের পিডিএফ কোথায় পাওয়া যাবে? আজকের ক্লাসের পরে তুমি আমাদের পেজে অর্ণব স্যার পেজে চোখ রাখো, চোখ রাখলে আমরা বলে দিব ক্লাসের পিডিএফটা কোথায় আমরা দিব। আমরা একটু পরে একটা পোস্ট করব, সেই পোস্ট করলেই সেখানে আমরা বলে দিব ক্লাসের পিডিএফটা কোথায় পাবা। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছাড়াও আমাদের কিন্তু আরো অসংখ্য ফ্রি ক্লাস আছে, তোমরা চাইলে এই সবগুলো ক্লাসই করতে পারবা। এই প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে তুমি দেখো এখানে এখানে তুমি ফাইনাল সাজেশনের ক্লাস আছে। ফাইনাল সাজেশনের প্লেলিস্টে অনেকগুলো ক্লাস আছে, প্রায় 13-14টা ভিডিও আছে। ফাইনাল সাজেশন আমি একদম ধরে ধরে পড়িয়েছি তোমাদেরকে। তোমাদের যাদের ক্লাস লাগবে তোমরা এই এই প্লেলিস্টটাও দেখে যেতে পারো, একদম উন্মুক্ত করে দিয়েছি, ফ্রি এটা, বুঝতে পেরেছো? ভাই আমরা তো ভর্তি হয়েছি গুচ্ছের ক্লাস। হ্যাঁ ভর্তি হয়েছো, তোমাদের ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আশিকুর রহমান রাকিব গুচ্ছতে ভর্তি হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভর্তি হয়েছো। অনেকে ভর্তি হয়ে গেছে আমাদের সাথে, প্রায় 250 শিক্ষার্থীর অধিক যুক্ত হয়ে গেছো। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমার চান্স পেতে হলে তোমাকে পড়তে হবে ভালো করে, হ্যাঁ, পড়ার কোনো বিকল্প নাই। আর প্রতিদিন তো আমার সাথে তোমরা থাকছোই, ঠিক রাত 9টায় আমরা যুক্ত হচ্ছি, আর রাত 11টায় বাংলা স্যার যুক্ত হচ্ছে, আজকেও যুক্ত হবে। ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর কোর্সে ভর্তির জন্য পেজে মেসেজ দাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।